আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে জানান যে শুনতে পাচ্ছেন। আমরা আমাদের স্টাডিতে চলে যাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এলিজাবেথান পিরিয়ড আমরা গতদিন মোস্ট প্রবাবলি এলিজাবেথান থিয়েটারের বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা সাহিত্য সম্পর্কে পড়ব থমাস নর্টন, ক্রিস্টোফার মার্লো। আমরা দেখি আমরা কতটুকু স্টাডি করতে পারি। ওকে, আমরা যেভাবে সাজানোর কথা বিগত ক্লাসগুলোকে আপনাদের ইনস্ট্রাক্ট করা হয়েছে যে আপনারা কীভাবে সাজাবেন। যারা সাজাচ্ছেন তারা সাহিত্য সম্পর্কে তাদের আইডিয়া, কনসেপ্ট, কীভাবে পড়া হবে সব কিছু ক্লিয়ার থাকবে। আর যারা সাজাচ্ছেন না তারা অনেক সমস্যা পড়বেন। আমরা দেখি, প্রথম হচ্ছে থমাস নর্টন, আর হচ্ছে থমাস, এটা অ্যান্ড মানে কি দুইজন, মানে ওনারা হয়তো বা যে সাহিত্যগুলো লিখেছেন ওরা দুইজন মিলে লিখেছেন, এই জন্য দুজনের নাম একসাথে উচ্চারিত হয়, স্যাকভিলি আর হচ্ছে থমাস নর্টন। সো লেটস সি তাদের কী আছে। প্রথম বিয়োগাত্মক নাটক, ফার্স্ট ট্র্যাজেডি, নাম কি? দ্য ট্র্যাজেডি অফ গর্বডাক। নাম কি? দ্য ট্র্যাজেডি অফ গর্বডাক। ঠিক আছে, এটা আরেকটা নাম আছে, ফেরেক্স অ্যান্ড পোরেক্স। ফেরেক্স অ্যান্ড পোরেক্স, দুইটা। ঠিক আছে, এটা কিসের নাম? এইটারই আরেকটা নাম দিতে পারেন, আনাদার নেম। জাস্ট এতটুকু লেখা এই সাহিত্যিকের ক্ষেত্রে এনাফ, ডান। তারপরে আমরা আছি ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো, ওনার মোটামুটি অনেক সাহিত্যকর্ম আছে। সো লেটস সি কী ছিল। প্রথম হচ্ছে ইনি ইউনিভার্সিটি উইট ছিলেন। ইউনিভার্সিটি উইট কী জিনিস এটা, এটা আমরা একটু পরে দেখব। তার টাইটেল ছিল কি দেখেন, টাইটেল ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি। ফাদার অফ
English drama or tragedy. Okay. অমিত্রাক্ষর ছন্দ নাটকে প্রবর্তন করেন। আমরা জানি যে অমিত্রাক্ষর ছন্দ নর্মালি কবিতায় দেওয়া হয়, কিন্তু উনি নাটকে ব্ল্যাঙ্ক ভার্স। অমিত্রাক্ষর ছন্দের ইংলিশ হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, বাংলায় হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এটা প্রবর্তন করেন। ওকে। তার গীতি কবিতা আছে, আমরা দেখি একটু গীতি কবিতা কি কি আছে। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, প্যাশনেট shepherd to his love. Okay. আর কি হিরো অ্যান্ড লেন্ডার, হিরো অ্যান্ড লেন্ডার। আচ্ছা, আর কি আছে? ফেমাস ট্র্যাজেডি, ট্র্যাজেডি দেখা যায়, ফেমাস ট্র্যাজেডি। বিখ্যাত ট্র্যাজেডিগুলো কি? ডক্টর ফস্টাস। আমরা লিখি একটু, একটা করে লিখি। এগুলো একটু বড়, কিন্তু আপনাকে একটু সাবধানতার সাথে স্টাডি করতে হবে, মনে যাতে থাকে। ডক্টর ফস্টাস। ওকে। কি আছে? দ্য জু অফ মাল্টা, দ্য জু অফ মাল্টা। কি আছে? টাম্বারলেন দ্য গ্রেট, তৈমুর লং, টাম্বারলেন, টাম্বারলেন দ্য গ্রেট। আপনার তৈমুর লং এর নাম শুনেছেন। এই টাম্বারলেন মানে হচ্ছে তৈমুর লংকে বোঝানো হয়। এডওয়ার্ড টু, এডওয়ার্ড টু। তারপরে ম্যাসাকার অফ প্যারিস, ম্যাসাকার অফ প্যারিস। ওকে, এতটুকু পর্যন্ত ইনফরমেশন আমাদের আছে, যে ইনফরমেশনগুলো আমরা খুব ভালো করে স্টাডি করতে যাচ্ছি। জাস্ট ওয়েট আ সেকেন্ড। ওকে, তো আমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা যেটা লিখলাম, যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, খেয়াল করে দেখুন আমরা কিভাবে এটা মনে রাখবো। প্রথম হচ্ছে নর্টন নামে একটা অ্যান্টিভাইরাস আছে, আর স্যাক মানে হচ্ছে বস্তা। ফার্স্ট ট্র্যাজেডি কি? গর্ভডাক। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি মানে হচ্ছে যেখানে কষ্ট বা দুঃখের সমন্বয়ে কোনো সাহিত্য রচনা হয়, বিয়োগাত্মক সাহিত্য, ট্র্যাজেডি। খেয়াল করে দেখুন, ধরুন একজন মানুষ যার নর্টন অ্যান্টিভাইরাস উনি আবিষ্কার করেছে, ঠিক আছে? তখন উনি কি করলো, এই নর্টন অ্যান্টিভাইরাস নিয়ে গর্ব না করে সে তার ঘরে কিছু বস্তা ছিল, বস্তা নিয়ে গর্ব করলো সে। আবার বলছি, সে নর্টন অ্যান্টিভাইরাসের প্রবর্তক, কিন্তু সে কী করলো, নর্টন অ্যান্টিভাইরাস নিয়ে গর্ব না করে বস্তা নিয়ে গর্ব করলো সে, যেটা হচ্ছে একটা ট্র্যাজেডি। এটা অফকোর্স একটা ট্র্যাজেডি, কারণ নর্মালি একজন মানুষ সে যদি প্রযুক্তিতে উন্নত হয়, সে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, বা ধরুন সে ওরকম সফটওয়্যার মেক করতে পারে, সে তো সফটওয়্যার মেকিং নিয়ে গর্ব করার কথা, সেটা না করে সে বস্তা নিয়ে গর্ব করেছে। এই জন্য এটা ট্র্যাজেডি। কিসের? গর্বডাক। দেখুন গর্বটা এখানে আসছে।
জাস্ট একটা মিলিয়ে আপনারা এটা স্মরণে রাখার জন্য। তারপরে দেখুন এটার আরেকটা নাম হচ্ছে ফ্যারেক্স অ্যান্ড পোরেক্স। যারা সায়েন্সে তারা জানেন ফে মানে হচ্ছে যে আয়রন, আর পি দিয়ে বোঝা পটাশিয়াম, অথবা আপনি যদি পিওটাও নেন পটাশিয়াম, এরকম বিষয়টা আসে। এখন ধরুন আয়রনের একটা সার বের করলেন, পটাশিয়ামের একটা সার বের করলেন, অথবা আপনি পটাশিয়াম বা আয়রন কিনলেন, এটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ক্যারি করার কি বস্তা, স্যাক। ঠিক আছে, আপনারা যেটা করবেন না, একটু সাইডে একটু টুকে রাখবেন যে কোন গল্পগুলো বলে এটা মনে রাখা হচ্ছে, তাহলে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। জিনিসগুলো গোছায় ফেলবেন ডেইলি, হয়তো বা 30 মিনিটস, সরি নট ডেইলি অ্যাকচুয়ালি, ধরুন যে 3 দিন আমরা গ্যাপ দিচ্ছি এর মধ্যে একদিন যদি আপনারা মোটামুটি ½ লেখেন তাহলেই কিন্তু পড়াও হয়ে যায়, আপনার জন্য সহজ হয়ে যায়। ওকে, ক্রিস্টোফার মার্লোতে আমরা আসি। প্রথম বলছে তিনি ইউনিভার্সিটি উইট ছিলেন। আমরা জানি উইট মানে হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান, এরকম সেটা বলা হয়। ইউনিভার্সিটি উইট হচ্ছে কিছু কিছু লিটারারি জিনিয়াস ছিল, লিটারারি জিনিয়াস যারা প্রচুর সাহিত্যকর্ম করেছে এবং সাহিত্যে তাদের অবদান অনেক বেশি। এই টাইপের লোকগুলোকে ইউনিভার্সিটি উইট বলা হয়। ক্রিস্টোফার মার্লো হচ্ছে একজন ইউনিভার্সিটি উইট, কিন্তু অনলি উনি না, এরকম কিছু সাহিত্যিক আছে যাদেরকে আমরা পরবর্তী একটা লিস্ট দেখবো, ওই লিস্টে যাদের নাম আছে এরা সবাই হচ্ছে ইউনিভার্সিটি উইট ছিল। ওকে, আচ্ছা, ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি, খেয়াল করে দেখুন এটা মনে রাখবে কি, ক্রাইস্ট, ক্রিস্টোফার CHRIST, ক্রাইস্ট ওয়ার্ডটা নিব আর মার্লো ওয়ার্ডটা আমরা নিব। ক্রাইস্ট মানে ঈসা আলাইহিস সালাম বা যিশু বা জিসাস ক্রাইস্ট, ওনাকে খ্রিস্টিয়ানরা যারা ইংলিশ যারা মানে তারা ঈসা আলাইহিস সালামকে বলে জিসাস ক্রাইস্ট। তো জিসাস ক্রাইস্ট যিনি ছিলেন, ক্রাইস্টেরকে মারার যে গল্পটা, মারলো ক্রাইস্টকে মেরেছে, এটা হচ্ছে ইংলিশ মানে ড্রামা বা ট্র্যাজেডি। এটা তো একটা ট্র্যাজেডি ছিল, আপনারা যারা ঘটনা জানেন তারা জানেন ওনাকে শুলে চড়ানো হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, ইট মাস্ট বি এ ট্র্যাজেডি। আর এটা ফাদার হবে না কেন, মানে ক্রিশ্চিয়ানিটি বা জিসাস ক্রাইস্ট এগুলোর উপরে মানে অনেক মানে লিটারারি সাহিত্যিক কর্ম আছে, অনেক ঘটনা আছে, অনেক জ্ঞান বিজ্ঞানের বিষয় আছে। তো এই জন্য হচ্ছে তাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয়, মানে ট্র্যাজেডিরও ফাদার। ঠিক আছে, এটা জাস্ট স্মরণ রাখবেন, সে হচ্ছে এই যে ক্রাইস্টকে মারার ঘটনা, এটা ট্র্যাজেডিরও ফাদার, জাস্ট এটা দিয়ে স্মরণ রাখতে পারেন। ওকে, মানে ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ, এই মার্লোর সাথে খেয়াল করে দেখুন এই এম দিয়ে মাইকেল, এই যে CH আসতেছে, মাইকেল স্পেলিং জানেন আপনারা, MICH আসে কাইন্ড অফ। এই যে এম আছে CH আছে, মাইকেল। কেন আমি মাইকেল বললাম, কারণ বাংলায় মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন, আর আমরা নাটকে উনি অমিত্রাক্ষর ছন্দ। যদি আপনাদের পরীক্ষাতে আসে যে কে নাটকে সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ ইউজ করেন, তাহলে আপনারা খুব সহজেই মাইকেল মধুসূদন দত্তের এমটাকে খেয়াল করবেন আর CHটাকে খেয়াল করবেন, মানে এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। সেভাবে আপনারা এটা স্মরণে রাখতে পারেন। ওকে, গীতি কবিতা প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। আপনারা যদি জিসাস ক্রাইস্টের জীবন দেখেন, উনি কিন্তু ওয়ারে বিশ্বাসী ছিলেন না, উনি মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এগুলো প্রদর্শন করেছিলেন। এবং তুমি ক্রিশ্চিয়ানিটির বা ইভেন মুসলিমদের, ইভেন জু যারা আছে তাদেরও, জুরা ওনাকে কাইন্ড অফ বিলিভ করে না, বাট ক্রিশ্চিয়ান যারা আছে তারা কিন্তু বা মুসলিমরা কিন্তু ওনাকে হিরো মনে করে। কাকে? জিসাস ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালামকে। আর উনি প্যাশনেট শেফার্ড অফ লাভ ছিলেন। এই সবগুলো আপনারা যেটা লিখবেন, পাশে ব্র্যাকেটে একটু হালকা টুকে রাখবেন, যে এটা মনে রাখার উপায় হচ্ছে এটা একবার দেখবেন, তাহলে এটা সহজে ব্রেনে গ্রাস্প হয়ে যাবে। তারপর ফেমাস ট্র্যাজেডি কি? 1 2 3 4 5টা আছে। ডক্টর ফস্টাস, জু অফ মাল্টা, টাম্বারলাইন দ্য গ্রেট, এডওয়ার্ড টু ম্যাসাকার অফ প্যারিস। আচ্ছা, এখন আমরা এই 5টা ট্র্যাজেডিকে মনে রাখবো কীভাবে? ধরুন আমরা যদি একটা কবিতা বানাই, আমরা দেখি
লিখলাম যে ডক্টর ফস্টাস জু মানে হচ্ছে ইয়াহুদি সম্প্রদায়কে জু বলা হয় ইংলিশে। জু বা আমি মাল্টা কিন্তু একটা কান্ট্রির নাম, আপনারা জানেন সবাই। মাল্টার রাজধানী ভ্যালেটা, কেন আমার এখনও খেয়াল আছে, বিসিএস পড়েছি অনেক আগে, এরপরে মানে মিল আছে তো এই জন্য হয়তো স্মরণে আছে। ডক্টর ফস্টাস উনি লিখে নেব মাল্টার একটা কান্ট্রি, মাল্টার ইহুদিদের ও তৈমুর লংকে সাথে নিয়ে, মানে টাম্বারলেন দ্য গ্রেট, টাম্বারলেন একটু লিখে নেন, টাম্বারলেন ব্র্যাকেটে লিখবেন তৈমুর লং। ডক্টর ফস্টাস মাল্টার ইয়াহুদিদের ও টাম্বারলেনকে সাথে নিয়ে এডওয়ার্ড হচ্ছে, ধরে নেন যে প্যারিসের সম্রাট ছিল, এডওয়ার্ডের প্যারিসে ম্যাসাকার ঘটিয়েছিলেন। এই কবিতাটা আপনারা নিজের মতো করে মেক করতে পারেন বা আপনারা আমারটাও পারেন নিতে। কি লিখছে? ডক্টর ফস্টাস মাল্টার ইহুদিদের ও টাম্বারলেন তৈমুর লংকে সাথে নিয়ে এডওয়ার্ডের প্যারিসে ম্যাসাকার ঘটিয়েছিল। যেমন ডক্টর ফস্টাস হচ্ছে এই যে ডক্টর ফস্টাস, মাল্টার ইয়াহুদি বা ব্র্যাকেটে জু লিখে রাখুন, জু অফ মাল্টা, তারপরে তৈমুর লং মানে টাম্বারলেন দ্য গ্রেট, তারপরে হচ্ছে এডওয়ার্ড এর প্যারিস, এই যে ম্যাসাকার অফ প্যারিস, এডওয়ার্ডের প্যারিসে ম্যাসাকার ঘটিয়েছিলেন। এখানে কিছু কিছু জিনিস আপনার একটু ব্রেনে রাখতে হবে, যেমন জুকে ব্রেনে রাখতে হবে, তৈমুর লং, টাম্বারলেন দ্য গ্রেটকে ব্রেনে রাখতে হবে, তারপরে এডওয়ার্ডকে ব্রেনে রাখতে হবে। এই তিনটা নাম আপনাদের একটু স্মরণে রাখতে হবে। জু যদিও একটা নেম অফ এ নেশন, ও ইউ কুড সে লাইক নেম অফ রিলিজিয়ন, Jewish, a group of people. Jew, not actually religion, it's like a group of people, like the Muslim. Okay, so these are the ways that you can follow, যেটা করলে আপনার হচ্ছে খুব সহজে সাহিত্যের বিষয়গুলো সহজে। এখন যদি আপনি বাসায় যেয়ে জাস্ট একটু লিখেন, দুই একবার পড়েন, আর আমার গল্পগুলো স্মরণ রাখার জন্য ট্রাই করেন, টুকে রাখেন সাথে সাথে একটু একটু করে, I think you are never gonna forget, inshallah, if you just revise it thoroughly, like twice or thrice, or yes, might happen. Never gonna forget means পরীক্ষার জন্য যতটুকু স্মরণ রাখার অতটুকু স্মরণে রাখা ইনশাল্লাহ সম্ভব। ওকে, আমাদের এতটুকু পর্যন্তই লিটারেচার পার্ট। লিটারেচার আপনারা কী করবেন, এডমন্ড স্পেন্সার পর্যন্ত পড়বেন। শুধু আমি দাগিয়ে দিলে হবে না, আপনারা নিজেরা এই একজনকে তৈরি করবেন, এডমন্ড স্পেন্সার। দেখুন যেমন অনেক কিছু, যেমন এডমন্ড হিলারি নামে একজন ছিল, আপনারা জানেন, হিলারি তেনজিং মাউন্ট এভারেস্ট জয় করেছিল প্রথম, সেখান থেকে লিঙ্ক করতে পারেন। তারপরে স্পেন্সার, যেমন ধরুন এখানে ধরুন পেসার, যে পেস বল করে, স্পেন্সারকে তার সাথে, বা স্পেন্সার মানে ক্যান্সার, এরকমভাবে অনেকভাবেই আপনারা লিঙ্ক করতে পারবেন। আই গেস ট্রাই করুন নিজে বাসায় কীভাবে লিঙ্ক করে এটা মনে রাখা যায়। এই এডমন্ড স্পেন্সার পর্যন্ত আমাদের পড়া থাকে, নেক্সট দিন পর্যন্ত সাজিয়ে রাখুন, ইট উইল ওয়ার্ক রিয়েলি ইনশাল্লাহ, ট্রাস্ট মি। এবার আমরা বাংলাদেশ দেখব। আজকে আমরা ম্যাথ করব না, আমরা ইংলিশ পড়ব। আজকে আমাদের ইংলিশ পড়ার দিন। 4টা ক্লাস আমরা ম্যাথ কম বেশ উই হ্যাভ ট্রাইড টু ডু, বাট আজকে আমরা ইংলিশ ফ্রেজ পড়ব আমরা আজকে। আচ্ছা, আমাদের বাংলাদেশের
ওকে, আপনারা যদি রুটিনটা দেখেন বা আমাদের রুটিনে কি আছে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, তারপরে খেলাধুলা, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা, কৃষি সম্পদ, শিল্প ও বাণিজ্য, বন ও পরিবেশ। এই চ্যাপ্টারগুলো আমাদের আজকে দেখতে হবে যে আমরা কোন জিনিসগুলো পড়ব। সো লেটস সি, স্টার্ট ফ্রম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা। আমার বইয়ে 286। এই 286-এ দেখুন সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। যদিও আপনারা এটা অফকোর্স আই হোপ যে আপনারা গত ক্লাসের সংবিধানে এটা কিন্তু পড়ে ফেলেছেন। যারা সংবিধানের গত ক্লাসটা করেছেন তারা জানেন আমি কোন জিনিসগুলো পড়তে বলছিলাম আপনাদের। অনেকে নোট করেও আমাকে শো করেছেন যে ধারাগুলো বা অনুচ্ছেদগুলোর নাম্বার এবং নাম খুবই ভালো ছিল। দু একজন আমাকে শো করেছে লিখে, খুবই ভালো স্টেপ। আচ্ছা, তো এই প্রতিষ্ঠানের এমসিকিউ পার্টটা পড়বেন। 537 এই প্রতিষ্ঠান হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, পড়ে নেবেন। only objectives। যে বেসরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটাও অবজেক্টিভ পড়বেন শুধু। জাস্ট দাগিয়ে রাখুন। ধরুন আমার কাছে এই 4 মাস আপনি যেটা করবেন, দাগাবেন কোন প্রশ্নগুলো পড়বেন, আর অ্যাটলিস্ট এই 4 মাসে চেষ্টা করবেন যাতে মানে 60% অ্যাটলিস্ট কমপ্লিট করা যায়। তাহলে আপনারা যখন রিভাইজ করবেন তখন আস্তে আস্তে আপনাদের কোর্সটা নিজে নিজে শেষ হয়ে যাবে। 542। ওকে, আমরা এটা দেখে ফেলছি। আচ্ছা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের এই পর্যন্ত, বেসরকারি পর্যন্ত পড়া হয়েছে। ওকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শেষ। এবার আমরা গুরুত্বপূর্ণ স্থাপনা দেখব, পেজ নম্বর 91। যে কেন্দ্রীয় শহীদ মিনার, যারা 1971 সালটা সহ 1952 ভাষা আন্দোলনের পরে, এটা আপনাদের অলরেডি পড়া হয়েছে আই গেস। দেখছেন পড়া কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। এই পার্টটা যারা গত ক্লাসগুলো স্টাডি করেছেন তারা কিন্তু এই পার্টটাও কিন্তু পড়া হয়ে গেছে আপনাদের। 159 এটাও আপনাদের পড়া হয়ে গেছে। এই যে স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, ভাস্কর জাদুঘর, যারা গত ক্লাস করেছেন তারা এটাও পড়া হয়ে গেছে।
স্মৃতিসৌধ 289। ওকে, এই যে জাতীয় সংসদ, এটা আইন বিভাগের পার্ট, হয়তো আপনাদের পড়া হয় না, এটা সংবিধানের পরের চ্যাপ্টার। আইন বিভাগ, আইন বিভাগে যান, ওখানে জাতীয় সংসদ ভবন আছে, জাতীয় সংসদ ভবন। যেহেতু আমরা স্থাপনা নিয়ে পড়ছি, এটার অবজেক্টিভ পড়বেন অনলি অবজেক্টিভ, জাতীয় সংসদ ভবন। আর হচ্ছে 621, 621 এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 621, এটাও প্রতিষ্ঠানের কথা বলা আছে। ভেতর থেকে পড়া লাগবে না, অনলি অবজেক্টিভ পড়বেন, শুধু অবজেক্টিভ ভালো করে পড়বেন। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের স্থাপনা শেষ। খেলাধুলা, এবার আমরা একটু সিকোয়েন্সিয়ালে যাব। 591-এ দেখেন খেলাধুলা, 591। এই চ্যাপ্টারটা পড়তে অনেকের কাছেই ভালো লাগবে যারা খেলাধুলাকে লাইক করেন। এখানে ফুটবল, ক্রিকেট সব কিছু সম্পর্কে আছে। এই যে খেলাধুলা নামে একটা চ্যাপ্টার আছে, স্পোর্টস ইন বাংলাদেশ। এটা থেকে মন্ত্রণালয়, ক্রিকেট, তারপরে হচ্ছে ফুটবল, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ, এই পর্যন্ত, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ পর্যন্ত। এই স্পোর্টস সবটাই এমসিকিউ পড়বে। সবটা খেলাধুলা সবটাই হচ্ছে এমসিকিউ। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা, আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখুন, শিক্ষা, স্বাস্থ্য আর হচ্ছে যোগাযোগ। ওকে, এই যে যোগাযোগ আছে, যোগাযোগ ব্যবস্থা, এই যে। ওকে, তাহলে আমরা ফার্স্টে শিক্ষা ব্যবস্থা দেখি। 606 রুটিনটা ফলো করবেন। 606 এই যে শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা কমিশন হয়েছিল, কুদরতি খোদাকে চেয়ারম্যান করা হয়েছিল 1972। কুদরতি খোদা, শিক্ষা ব্যবস্থা। এমসিকিউ পড়বেন, শিক্ষার স্তর এমসিকিউ, শিক্ষা মন্ত্রণালয় এমসিকিউ, পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ পড়বেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটু আগে আসছিলাম, এমসিকিউ পড়বেন। এরপরে স্বাস্থ্য, তার মানে শিক্ষা ব্যবস্থা টোটালটাই এমসিকিউ পড়বেন। স্বাস্থ্য থেকে এমসিকিউ, এই যে ভালো করে খেয়াল করুন, এইখানে একটা বক্স আছে, এটা আমাদের একটু পড়তে হবে। সেটা হলো যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ইপিআই বলা হয়, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। কি পড়ব? টিকার নাম পড়ব, আর হচ্ছে এই টিকা যে রোগ প্রতিরোধ করে সেই রোগের নাম। এটা যেভাবে হোক, যেভাবে হোক, যেমন ধরুন ডিপিটি, পেন্টাভ্যালেন্টের ডিপিটি আছে, হেপাটাইটিস বি আছে, হিভ আছে। ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পোলিও, তারপরে টি দিয়ে টেটানাস,
টিটানাস। ওকে, ঠিক আছে, এভাবে ওগুলো আপনারা স্মরণে রাখবেন, টিকার নাম আর হচ্ছে রোগ প্রতিরোধ, যে রোগের বিরুদ্ধে এটা কাজ করে সেটা। নারী ও শিশু, উমেন অ্যান্ড চাইল্ড। এমসিকিউ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমসিকিউ। বাংলাদেশের প্রথম মহিলা এমসিকিউ। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থাতে আসি আমরা। যোগাযোগ ব্যবস্থা 373। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন যোগাযোগ ব্যবস্থাতে বাংলাদেশের রিসেন্ট যে কাজকর্মগুলো আছে, যেমন ধরুন মেট্রো রেল সম্পর্কে তথ্য জেনে রাখবেন। মেট্রো রেল কোথায় আছে? এই যে দেখুন চলে আসছে যোগাযোগ ব্যবস্থাতে, আমার বইয়ে আছে এই যে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এই যে দেখুন উত্তরা থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত 20.1 কিলোমিটার, খুবই ইম্পর্ট্যান্ট। কয়টা স্টেশন থাকবে, তারপরে হচ্ছে ধরুন হ্যাঁ আরও কিছু তথ্য নেট থেকে বা আপনার যদি আজকের বিশ্ব বা কোথাও থাকে তথ্য খুঁজে, কয়টা আপনার পিলার আছে, কি আছে না আছে, বাকি সব স্টাডি করে বলতে হবে। আর নির্মাণাধীন পদ্মা সেতু যেটা আছে এটা সম্পর্কেও নলেজ থাকতে হবে। দেখুন এখানে একটা বক্স আছে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, পিলার কয়টা, স্প্যান কয়টা, এগুলো সব পড়তে হবে। সেতুর ভূমিকম্প সহনশীলতা মাত্রা রিক্টার স্কেল 9। ইটস এ হিউজ থিং, ইউ কান্ট ইমাজিন, বিশাল বিষয়। মানে এই সেতুটা ভাঙতে হলে রিক্টার স্কেলে 9 ক্রস করতে হবে। আর রিক্টার স্কেলে 9 এখনো পর্যন্ত ওয়ার্ল্ড দেখছে কিনা আই উইল ডাউট, আই হ্যাভ টু সার্চ অন ইন্টারনেট, নট শিওর। কারণ সো ফার আই নো 8.2, 8.6 এরকম ছিল। যাই হোক, হোয়াট এভার দ্য কেস ইজ। আর বাকি এমসিকিউ সব হচ্ছে এমসিকিউ। রেলপথ এমসিকিউ, বিমান বন্দর এমসিকিউ, আচ্ছা কৃষিজ সম্পদ, শিল্প বাণিজ্য, এই যে কৃষিজ সম্পদ, তারপরে বন পরিবেশ, তারপর হচ্ছে শিল্প বাণিজ্য। শিল্প বাণিজ্য আছে এই যে বাংলাদেশের সম্পদ চ্যাপ্টারটা। আচ্ছা, আমরা সম্পদ থেকে শুরু করি, আমরা সম্পদ পড়ব। তারপরে হচ্ছে কৃষিজ সম্পদের মধ্যে কৃষিজ সম্পদ থাকবে অবশ্যই। কৃষিজ সম্পদ, শিল্প বাণিজ্য, দুইটা একসাথে আছে। আর হচ্ছে কি বন ও পরিবেশ। ঠিক আছে, তাহলে আমরা 405 থেকে 459 জাস্ট গুছিয়ে রাখুন, আর কোন জিনিসগুলো পড়বেন জেনে রাখুন। এই যে সম্পদ চলে আসছে, আমরা দেখুন সম্পদ থেকে কৃষিজ সম্পদ আসছে এমসিকিউ অনলি। ভূমি ব্যবস্থাপনা এমসিকিউ। ফসল উৎপাদন একটু পড়তে হবে, এখান থেকে কোশ্চেন থাকে। দেখুন ফসলের জাত আমি দেখিয়ে দিচ্ছি, ধান, ঠিক আছে, ধান অনেক নাম আছে, পড়তে হবে একটু। হ্যাঁ, এই বক্সটা একটু পড়তে হবে ভালো করে, কোশ্চেন থাকে। যেমন দেখুন মনে রাখার উপায় কি, মোহিনী, হ্যাঁ ধরেন ধান, কিছু কিছু ধান কিন্তু আছে সেন্ট আছে, আপনারা জানেন যে পোলাও চাল বা এই সেই। মঙ্গল, আগে বিলিভ করা হতো যে ওই যে মঙ্গল মানে হচ্ছে যে কল্যাণ, ধান বেশি হওয়া মানে কল্যাণ বেশি।
হাসি, ধান বেশি হলে কৃষকের মুখে হাসি হয়। কিরণ, সূর্যের আলো পড়লে ধান বেশি হয়। মনে রাখা, রহমত, আল্লাহ কর্তৃক রহমত আসছে। সোনার বাংলা, ধান না হইলে হতো না, ধান চাল দিয়ে আস্তে 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 গড়ে উঠেছে আমাদের দেশ। সুজলা সুফলা, দোলাভোগ। মনে রাখার জন্য যে যে প্রসেস এগুলো ইউজ করবেন আপনারা। এখানে এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে, এই বক্স, নট চ্যাপ্টার অ্যাকচুয়ালি, এই বক্সটা একটু পড়তে হবে যেভাবে মনে রাখা যায়। তবে স্পেসিফিকলি হচ্ছে ধরুন দাগায় এখন ধান পড়বেন, গম পড়বেন, ভুট্টা পড়বেন, তুলা পড়বেন, মরিচ পড়বেন, তারপরে টমেটো, আলু, তরমুজ, কলা দাগিয়ে রাখুন, এগুলো পড়বেন। আর ভিতরের এমসিকিউ, মৎস্য ও প্রাণী সম্পদ, এটা থেকে এমসিকিউ পড়বেন। খনিজ সম্পদ থেকে এমসিকিউ, শক্তি সম্পদ থেকে এমসিকিউ, শিল্প সম্পদ, এটা হচ্ছে শিল্প সম্পদ, শিল্প সম্পদ থেকে এমসিকিউ, বন ও পরিবেশ এমসিকিউ। আচ্ছা, এইখানে দেখুন একটু আছে, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, এলিফ্যান্ট পয়েন্ট, হরিণের পয়েন্ট, বাঘের পয়েন্ট, হাতির পয়েন্ট, কোনটা কোনটা জেনে রাখবেন। এমসিকিউ পড়বেন। সামাজিক বনায়ন এমসিকিউ, পরিবেশ দূষণ এমসিকিউ, জলবায়ু দুর্যোগ এমসিকিউ পড়বেন। প্রাকৃতিক দুর্যোগ এমসিকিউ পড়বেন। আর্সেনিক দূষণ এমসিকিউ পড়বেন। ভূপ্রকৃতি, এগুলো কিন্তু পার্ট, এমসিকিউ করবেন বাকি। পানি সম্পদ মন্ত্রণালয় এমসিকিউ, নদ নদী, দেখুন এখানে নদ নদী থেকে কিন্তু প্রশ্ন থাকে, এটা সব পড়তে হবে। উৎপত্তিস্থল, কোন নদীর উৎপত্তিস্থল কোনটি, খুবই ইম্পর্ট্যান্ট। কোন নদী কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে নদীর মিলনস্থল, খুবই ইম্পর্ট্যান্ট, মিস করা যাবে না কোনোভাবে, পড়বেন। আর হচ্ছে এমসিকিউ পড়বেন। বাংলাদেশের চর পড়তে হবে। খাল এমসিকিউ পড়বেন এগুলো সব। সমুদ্র সৈকত, দ্বীপ এমসিকিউ। সংস্কৃতি ও শিল্পকলা, এগুলো এমসিকিউ পড়বেন, এমসিকিউ। সংস্কৃতি শিল্পকলা, বাদ্য নাটক এমসিকিউ। চিত্রশিল্পী এমসিকিউ, এগুলো ভিতরে পড়ার নাই। কারু শিল্প এমসিকিউ। সংস্কৃতি মন্ত্রণালয় এমসিকিউ। প্রত্নতত্ত্ব স্থল, ওয়ারি বটেশ্বর এমসিকিউ পড়বেন এগুলো সব। মসজিদ এমসিকিউ পড়বেন, ভেতরে পড়া লাগবে না। বিভিন্ন বিহার, গণমাধ্যম এমসিকিউ। বেতার এমসিকিউ। চলচ্চিত্র এমসিকিউ। সংবাদপত্র এমসিকিউ। এগুলো এমসিকিউ পড়ে একবারে ফাটায় ফেলাবেন। এই বাকি যেগুলো আছে এগুলো এমসিকিউ পড়তে হবে। না না না, আমি জানি, আই নো দ্যাট, পড়া অনেক। ধরুন এই পুরোটা বই, আমি আপনার বলি, পুরোটা বই আমরা 2 সপ্তাহে কমপ্লিট করতেছি। আচ্ছা আমি বলি ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরুন আমি আপনাকে বলি, মাঝে ধরুন কালকে সহ 4 দিন সময় আছে, হ্যাঁ,
আপনি যেটা চেষ্টা করবেন সবগুলো এমসিকিউ একবার করে পড়ার চেষ্টা করবেন। ধরুন একবার করে পড়ার ফলে আপনার মনে আছে অনলি 20%, মার্ক মাই ওয়ার্ড, 20% মনে আছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কয়েকবার রিভাইজ দেওয়ার সময় আপনি পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে গুছিয়ে যান। এখন আপনি জানেন যে এই বইটার কোন যেগুলো আপনি পড়বেন, এখান থেকে প্রাপ্তি এটাই। ধরেন এটা কি আমার পক্ষে সম্ভব যে আমি ধরুন, এটা কারো পক্ষেই সম্ভব না, কোথাও না। যে ধরুন আমি আপনাকে ধরলাম যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত কত, তারপর হচ্ছে স্থান কোনটা, তথ্য, এগুলো থেকে তো আসবে না কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমরা তো এটা মার্ক করে দিচ্ছি কোনটা আপনি পড়বেন। আপনি অ্যাটলিস্ট ট্রাই টু ফিনিশ, যদি সম্ভব না হয় ট্রাই টু ফিনিশ 70% অফ দ্য স্টাডি, সম্ভব না হলে অ্যাটলিস্ট ট্রাই টু ফিনিশ 50% অফ দ্য স্টাডি। গুছিয়ে রাখুন যে আমি এটা পড়া আছে আমার। তারপরে যখন রিভাইসের টাইম আসবে আপনি রিভাইস দিয়ে উইকনেসগুলোকে দূর করবেন, নিজেকে স্ট্রং করবেন, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট আপনাকে বলে দিলাম যে কোনগুলো ভেতর থেকে দু একটা কিছু পড়ার আছে, আর এছাড়া বাকি সব কিছু আপনারা এমসিকিউ পড়বেন। এমসিকিউ গুছিয়ে রাখুন, আমার কথা হচ্ছে গুছিয়ে রাখুন। ইউ নিড নট টু ফিনিশ ইট, ফিনিশ করা সম্ভব হবে না আমি জানি, তবে 4 দিন যদি কেউ মোটামুটি 6-7 ঘন্টা করে সময় দিতে পারে, অবজেক্টিভগুলো একবার করে পড়া সম্ভব হবে, ঠিক আছে? সেটাই করুন। আচ্ছা, আমরা আজকে ইংলিশ স্টার্ট করবো। আমরা 3টা ক্লাস ম্যাথ পড়িয়েছি আর 3টা ক্লাস আমরা ইংলিশ দেখব। আমরা স্টার্ট করবো কি দিয়ে? লেটস স্টার্ট উইথ সহজ একটা দিয়ে স্টার্ট করি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেক ইউর টাইম। এখানে মার্কস খারাপ পাইলে আপনারা কেউ বলবে না যে তুমি কেন মার্কস খারাপ পেলে, এটা বলার মতো কেউ নেই। আপনি নিজেই এক্সাম দিচ্ছেন, নিজেই সাবমিট করতেছেন। মাস্টার বুক আছে, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা, আমরা আজকে ফ্রেজ দেব, ফ্রেজ এন্ড ইডিয়মস, 732 পেজ। যার কাছে যে বই থাকুক আপনারা ফ্রেজ এন্ড ইডিয়মস করুন। ওকে, আমরা যেটা করব, আমরা ভেতরের অনেক গদবাধা পড়া আছে যেগুলো স্মরণে থাকবে না আমাদের। আমরা যেটা করব, আমাদের বইয়ের যে কোশ্চেনগুলো প্রিভিয়াসলি এসেছে এগুলো আমরা সলভ করব। যদি আমরা সলভ করি তাহলে আমাদের জন্য পড়াটা মনে রাখা সহজ হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পরীক্ষাও আমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা মনে রাখার কিছু উপায় আমরা দেব। ফার্স্ট আমরা দেখি, আপনারা যেটা করবেন খাতা কলম নেন, এবং আমি কোন কোন জিনিসগুলো কীভাবে গল্প করতেছি আপনারা খেয়াল রাখার জন্য আমি জাস্ট আপনাদেরকে ওয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মনে রাখতে হবে। ধরুন আমরা কী পড়বো, দেখুন আমরা যদি পড়ি, নাম্বার 1, ধরুন ওয়ান্স ইন এ ব্লু মুন।
once in a blue moon. ঠিক আছে? আচ্ছা দেখুন এটা বাংলা কি, যে আপনি একদা একটা ব্লু মুনে গেলেন, ঠিক আছে? ধরুন মুনে যাওয়াটা এটা কিন্তু একটা বর্তমান যুগে বিভিন্ন কান্ট্রির জন্য কিন্তু কম্পারেটিভলি একটা ইজি টাস্ক হয়ে গেছে। আমরা অ্যালন মাস্ক সম্পর্কে জানি, স্পেস এক্স আছে, রকেট পাঠাচ্ছে, রাশিয়া প্রথম রকেট পাঠায়, হ্যাঁ, তারপরে হচ্ছে চায়নাও রকেট সায়েন্সে খুব ভালো। মুনে যাওয়াটা এটা খুবই মানে এটা খুব কমপ্লেক্স বিষয় না এখন অনেক কান্ট্রির জন্য। বাট ব্লু মুনে যাওয়া, একটা মুন আবিষ্কার করলেন যেটা ব্লু 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 মুনে যাওয়াটা কিন্তু এটা রেয়ার কেস। এটা কিন্তু এত সহজ কেস না। নর্মাল আমাদের আর্থের মুনে যাওয়া যেমন সহজ, ব্লু মুনে যাওয়া কিন্তু এত সহজ না। এটা হচ্ছে একটা রেয়ার কেস, রাইট? তো এই ওয়ান্স ইন এ ব্লু মুনের মিনিং হচ্ছে রেয়ার কেস। জাস্ট সাইডে টুকে রাখুন, আমি যে ইনফরমেশনগুলো যেভাবে স্মরণ রাখুন বলছি। 2. Take the bull by the horns. Take the bull by the horns. আমি যেটা করছি আপনাকে মনে রাখার উপায়গুলো বলে দিচ্ছি, আপনি নিজের মতো করে স্টোরি বানাবেন। টেক দ্য বুল বাই দ্য, বুল তো জানেন, বুল মানে হচ্ছে যে গরুর মেল, যেটা আর কি, মানে গরু যেটা গরুর মানে মেল যেটা বুল বলা হয়, ষাঁড়। বাই দ্য হর্নস, ধরুন আপনি কোথাও গেছেন, কারো বাড়িতে গেছেন, এমন সময় ওই বাড়ির একটা বুল আপনাকে দেখে আপনাকে চয়েস করে ফেললো। সে কী করলো, দৌড়ে এসে আপনার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলো। আপনি কি করলেন, এই বুলের হর্নের মধ্যে, শিংয়ের মধ্যে ধরলেন। মানে কি, হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? আপনি কি করলেন, যে শিঙে ধরবে বুঝতে হবে প্রথমত সে হচ্ছে সাহসী, রাইট? সে হচ্ছে কি সাহসী, এটাকে আপনাকে ধরে নিতে হবে। সেকেন্ড হচ্ছে নাম্বার 2 হচ্ছে সে কিন্তু বুলটাকে চ্যালেঞ্জ করেছে, রাইট? যে না, তুমি আমাকে অ্যাটাক করতে আসছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। কারণ কেউ যদি চ্যালেঞ্জ না করতো সে কিন্তু দৌড়ে পালাইতো, অথবা বুল দ্বারা অ্যাটাকড হয়ে তার ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। সেটা করে নাই, সাহসী আর বুলকে চ্যালেঞ্জ করলো। মিনস দ্যাট টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। এটার ইংলিশটা হচ্ছে কি, মিনিংটা কি, টু চ্যালেঞ্জ the enemy with courage. এর মিনিং এটা, এই যে কারেজ সাহসী আসছে, আর বুলকে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ দ্য এনিমি, ঠিক আছে? ওকে, আমরা 3-তে আসি। অ্যাকিলিস হিল। এই অ্যাকিলিস যে ছিল, আপনারা ট্রয় মুভি যারা দেখেছেন, ইউ নো হিম, ব্র্যাড পিট না কি যেন একজন নায়ক আছে তার করা। তো এই যে অ্যাকিলিস ছিলেন, অ্যাকিলিস কিন্তু ওই মুভির নায়ক ছিলেন, এবং অ্যাকিলিস অনেক বড় যোদ্ধা ছিলেন। কিন্তু অ্যাকিলিসকে কিন্তু পরবর্তীতে হত্যা করা হয়, এবং অ্যাকিলিসকে হত্যা করার প্রথম যে তীরটা ছোড়া হয়, এই তীরটা কিন্তু তার হিলে লাগে। হিল মানে হ্যাঁ, সেই হিলে কিন্তু এটা লাগে। তো তার মানে কি, এটা উইক পয়েন্ট। এত বড় যোদ্ধাকে আপনি কিভাবে ঘায়াল করা শুরু করলেন? হিলের মধ্যে আপনি তীর ছুঁড়ে তাকে প্রথম ঘায়াল করলেন। এটা যদিও এটা একটা মিথ, এই ঘটনাগুলো একটা মিথ। এই মিথ হওয়ার কারণে, মিথ বিষয় না, এটা হচ্ছে অ্যাকিলিস হিল হচ্ছে সেভাবে এটাকে ডিফাইন করা হয়। তো আপনার অ্যাকিলিস হিল মানে উইক পয়েন্ট। এই গল্পটা থেকে আপনারা এটা স্মরণে রাখতে পারেন। তার হিলে প্রথম তীর দিয়ে অ্যাটাক করা হয়, তারপরে তাকে হত্যা করা হয়, ঠিক আছে? তো এটাকে উইক পয়েন্ট হিসেবে নিতে পারেন। তারপরে ইডিয়ম ফেজ কি, a stitch in time saves 9। এটা আপনারা জানেন সবাই, এটা হচ্ছে টাইমলি অ্যাকশন, যে সময়ের 1 4 অসময়ের 10 4।
আচ্ছা, আমরা একটা ফ্রেঞ্চ ফ্রেজ শিখব। ফ্রেঞ্চ ফ্রেজ কি সেটা? নোভিও রিচি, NOUVEAU RICHE, নোভিও রিচি। এটা মানে নোভিও, বুঝতেই পারছেন, এটা নোভিস টাইপের, নব্য। আর রিচি মানে কি? রিচ, ধনী। মানে কি? নূতন ধনী, রাইট? নিউ রিচ। নোভিও রিচি মানে নিউ রিচ। এইভাবে আপনারা স্মরণে রাখতে পারেন। তারপরে ধরুন পরের ফ্রেজে আসি আমরা। মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ, মেইডেন বলতে কি বুঝি আমরা? প্রথম স্পিচ, ঠিক আছে? মেইডেন মানে শূন্য আর কি। আপনারা জানেন যে মেইডেন ওভার মানে যে ওভারে কোনো রান নেওয়া হয় নাই, কাইন্ড অফ শূন্য। তো শূন্য তো স্টার্টিং, যে কোনো নাম্বারে কিন্তু শূন্য দিয়ে স্টার্ট হয়। 1 2 3, প্রথম নাম্বার কি? শূন্য। তো শূন্য মানে তো প্রথম, রাইট? তো মেইডেন স্পিচ হচ্ছে প্রথম স্পিচ। এভাবে স্মরণ রাখতে পারেন। আমরা বিভিন্ন সময় NB লিখি, যে বিশেষ দ্রষ্টব্য মানে নোটাবিনি। এই NB মানে কিন্তু নোটাবিনি। এই নোটাবিনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে NB। আমি এক্সপেক্ট করব আপনারা এই ওয়েতে যেভাবে আমরা পড়ছি, গল্প করে করে পড়া মনে রাখার চেষ্টা করবেন। পড়াকে কখনো বোরিং করবেন না। স্টাডি শুড বি ইন্টারেস্ট, ইট মাস্ট গিভ ইউ প্লেজার when you study, সেটা আপনারা করবেন। ওকে, সবাই ভালো থাকুন। আপনারা কোয়েশ্চেন আমি আপলোড করে দেব গত ক্লাসের। নেক্সট এক্সামের জন্য আপনারা পরীক্ষাটা দ্রুত দিয়ে দিবেন আজকে কালকের মধ্যে, নেক্সট এক্সামের জন্য স্টাডি প্রিপারেশন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিউজ পেপার, হ্যাঁ, নিউজ পেপার তো পড়া উচিত, অফকোর্স পড়া উচিত। দেশের ঘটনাগুলো জানা উচিত, দেশ সম্পর্কে আইডিয়ার জন্য। 1 hour, 1 ঘন্টা দরকার নেই। ইট মাইট বি ওয়েস্ট অফ টাইম। ইটস বেটার টু কতগুলো পড়বো? ট্রাই টু ফিনিশ অ্যাটলিস্ট 150। আর নিউজ পেপার ডেইলি হাফ অ্যান আওয়ার করে পড়ে। হাফ অ্যান আওয়ার, নট 1 hour। 1 hour অনেক সময়। নিউজ পেপারে 1 ঘন্টা পড়ার মতো কিছু থাকে না। ঠিক আছে, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।